করলে I'll just We're live. Hello everyone, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। হ্যালো প্রমি ভাই, শুনতে পাচ্ছেন আশা করি। Assalamu alaikum Tanin, absolutely loud and clear. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যারা আমাদেরকে দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা হায়ার সিরিজ এবং স্কলারশিপ সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে লাইভ করে আসছি, লাইভ সেশনগুলো। সো আর অনেকগুলো কোয়েরি থাকে যে আসলে যদি পড়াশোনা শেষ করে ক্যারিয়ার এবং পিয়ারের কথা চিন্তা করে তাহলে কোন কোন দেশগুলোতে অ্যাপ্লাই করা উচিত, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন এবং আমি হচ্ছে এই কনসার্নকে স্বাগত জানাই। কারণ হচ্ছে আপনি যেহেতু পড়াশোনা করবেন, আপনি যদি বাইরে সেটেল করতে চান, ওয়াই নট, অনেক ভালো যদি অপরচুনিটি থাকে কেন করবেন না। সো সে চিন্তা থেকে হচ্ছে আমরা প্ল্যান করেছি এই পেজ থেকে হচ্ছে আমরা এরকম 4টি সেশন করব অলমোস্ট। একটি হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে আজকেরটি, এরপরে হচ্ছে একটি ইউএসএ নিয়ে, কানাডা এবং হচ্ছে ইউরোপ নিয়ে, মোটামুটি 4টা পপুলার ডেস্টিনেশন নিয়ে আমরা কথা বলবো। তো আজকে প্রথম যে এপিসোড এই রিলেটেড, যেখানে হচ্ছে আমরা আসলে স্কলারশিপ নিয়ে বা হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো না, প্রিপারেশন নিয়ে কথা বলবো না, রাদার হচ্ছে আমরা তারপর স্টেপ ক্যারিয়ার এবং সেটেলমেন্ট নিয়ে কথা বলবো। আজকে ফার্স্ট এপিসোডে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমার খুবই প্রিয় প্রমিথিউস সিদ্দিকী, প্রমি ভাই। সো প্রমি ভাই, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম তানিন, সব দর্শকদেরকে আসসালামু আলাইকুম। তোমার এই উদ্যোগটাকে অনেক স্বাগত জানাচ্ছি। অনেকেই আসলে এই তথ্যগুলো চেয়ে থাকে এবং আমরা সাধারণত তথ্যই হচ্ছে এই তথ্য ডিসপ্যারিটিটাই সাধারণত খুব প্রবলেম ক্রিয়েট করে বাইরে পড়তে যাওয়া বা ইমিগ্রেশনে। তোমার এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ওয়ানস এজ ওয়েল। থ্যাংক ইউ। সো শুরুতে একটু বলে রাখি, আমি বা প্রমি ভাই আমরা কেউ হচ্ছে কোনো এজেন্সি না, আমরা হচ্ছে কোনো ধরনের ইমিগ্রেশনে হেল্প করি না, আমরা কোনো কিছু করি না, টোটালি ভলান্টিয়ার ইনিশিয়েটিভ। এবং আমি যে ভলান্টিয়ারি কাজগুলো করছি, প্রমি ভাই হচ্ছে জাস্ট ভলান্টিয়ারি। উনি যেহেতু অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন এবং এরপর ক্যারিয়ার নিয়ে এখন আছেন, থাকছেন ফ্যামিলি সহ। সো প্রমি হচ্ছে জাস্ট ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সো সো আসলে অন্যভাবে চিন্তা করার কোনো কারণ নেই, এবং যারা যারা গেস্ট আসবেন সবাই আসলে অলমোস্ট সেম, অলমোস্ট না সেমই, সবাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো প্রণয় ভাই, আমি আসলে ব্রিফলি আপনার একটু পরিচয় দিয়েছি বা শেয়ার করেছি, কিন্তু এরপরও যদি একটু ছোট করে আপনি যদি একটু শেয়ার করতেন আপনার পরিচয়টা। পরিচয়টা আমি তাহলে খুব ব্রিফলি দেই। আমার পুরো নামটা প্রমিথিয়াস সিদ্দিকী, যেটা স্ক্রিনে এসছে। আমি 2010 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন শেষ করি। ইকোনমিক্স ছিল আমার মেজর। ওখান থেকে হচ্ছে সুমা কাম লডের অনার্স নিয়ে পাশ করার পরপরই যখন রিসার্চ করতে থাকা অবস্থায় আমি একটা শ্রীলঙ্কান ইনভেস্টমেন্ট ব্যাংক জয়েন করি। আমার পরিবার আসলে সবাই ব্যাংকার। আমার এই জেনারেশন এবং আগের জেনারেশনে আমি সাধারণত বলে থাকি দুজন ব্ল্যাকশিপ বা দুজন ব্যাংকিং এ যায়নি। আমি আমার বোন অস্ট্রেলিয়াতে শিক্ষকতা করেন স্কুলে, আর আমি হচ্ছে আগে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে ছিলাম, এখন কমার্শিয়ালে আছি। ছেলে সবাই ব্যাংকিং করছে 2 জেনারেশন যাবত। আমি আসলে আই স্টার্টেড অফ উইথ ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটা শ্রীলঙ্কান ফার্মে। তো দ্যাট ওয়েন্ট ফর অ্যাবাউট 11 মান্থস এন্ড দেন আই নিউ এটা আসলে আমার কলিং না। তো ওখান থেকে যেটা চলে যাই আমি, এরপর 1 বছর ব্যাংককে সময় কাটাই। আমার মার কাজের সুবাদে উনি ট্রান্সফার হয়ে যান থাইল্যান্ডে, ওখানে ছিলাম। ওখানে আমার ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা এজেন্সি আছে। ওখানে হচ্ছে 3 থেকে 4 মাস আমার ভলান্টিয়ারিং, আমি বেসিক্যালি কনসালটেন্ট ছিলাম ওখানে, ভলান্টিয়ার কনসালটেন্ট ওদের মাইক্রো ফাইন্যান্স আর ডিভিশনে, ইনক্লুসিভ ফাইন্যান্স ডিভিশন যেটাকে বলে আর কি। ওখান থেকে ফিরে আসি বাংলাদেশে এসেই যেখানে আসলে আমার আর তানিনের যেখানে যোগসূত্র, গ্রামীণ আর ইউনুস সেন্টার, গ্রামীণ টেলিকম ট্রাস্ট জয়েন করি। এটা নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সোশ্যাল বিজনেস ফান্ড। তো ওখানে ফান্ডটাও ম্যানেজ করতাম, কমিউনিকেশনস দেখতাম, ইউনুস সেন্টারের সাথে কাছাকাছি কাজ করতাম। ওটা করতে করতে অনেক দিন পেরিয়ে যায়। 2014 সালে পরে আসলে পার্সু করতে থাকি যে বাইরে পড়াশোনাটা শেষ করা দরকার, মাস্টার্সটা করা দরকার। 2014 সালে আমি সিডনিতে আসি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, যেটা মেলবোর্ন বেসড একটা ইউনিভার্সিটি, বাট আমি সিডনি ক্যাম্পাসে আসি। ওখানে হচ্ছে মাস্টার্স অফ বিজনেস, মেজর ইন অ্যাকাউন্টিং, ওটা করি, শেষ করি। কাজ করতে থাকা অবস্থায় হচ্ছে এখানে একটা গ্রামীণ, আবার সিমিলার নট ফর প্রফিট বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, গ্রামীণ অস্ট্রেলিয়া, ওটার দায়ভারটা নেই এখানে এসে অস্ট্রেলিয়ার অফিসের। ওখানে হচ্ছে কাজ করি 2019-এর মাঝামাঝি পর্যন্ত। মাঝখানে গ্রাজুয়েশন শেষ হয়, শিক্ষকতাও করি ইউনিভার্সিটিতে, ওটা সেশনাল লেকচার হিসাবে। সিডনি
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি ক্যাম্পাসে, আর হচ্ছে এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল কলেজ নামে আরেকটি ইউনিভার্সিটি আছে। দুটোতেই হচ্ছে সেশন লেকচার হিসাবে কাজ করছিলাম। কোভিড এর জন্য এখন ব্রেকে আছি আর কি, কিছু চ্যালেঞ্জেস ফেস করছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো। পাশাপাশি ব্রলটন গ্রুপ নামে একটি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, গত 1 বছর যাবত আমি কমার্শিয়াল টিমে আছি ম্যানেজার হিসাবে। কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আমার ফাংশন। তো ইন ব্রিফ এটাই হচ্ছে আমার প্রফেশনাল সর্ট অফ ব্যাকগ্রাউন্ড। অনেক অনেক বিভিন্ন এক্সপিরিয়েন্স কাজ করার, বাট আমি আর কি যেটা বলে থাকি কোর কম্পিটেন্সিটা যেটা ডেভেলপ করেছে পড়াশোনার থেকে, বা সেটা হচ্ছে এসেনশিয়ালি একটা বিজনেস কিভাবে ম্যানেজ করতে হয়, ওটাই করে আসছি প্রায় বিগত 10 বছর যাবত। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া, নাইস ইন্ট্রোডাকশন। আর ভাইয়া যেটা বললো আমাদের পরিচয় আসলে ইনু সেন্টারে। ভাইয়া হচ্ছে ইনু সেন্টারের বিগ ইভেন্ট হোস্ট করে নরমালি, সোশ্যাল বিজনেস যেহেতু ভাইয়া হোস্ট করতো, তো ওই সূত্রে আসলে ভাইয়ার সাথে পরিচয়, বা অনেকদিন ধরে ভাইয়া স্যারের সাথে সম্পর্কিত, বা স্যারের সাথে কাজ করছেন গ্রামীণ ইনিশিয়েটিভ বলে নেচে ভাইয়া বললেন। তো ভাইয়া হচ্ছে আমরা আজকে আপনি যেহেতু মোটামুটি একটা কম্প্যাক্ট প্যাকেজ বলা যায়, পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়াতে, এন্ড দেন অস্ট্রেলিয়ার কোম্পানিতে কাজ করছেন এখন, এন্ড দেন অস্ট্রেলিয়া আছেন। সো আজকের শোতে আই থিঙ্ক পিপল উইল গেট দ্য ম্যাক্সিমাম ফ্রম ইউ ভাইয়া। সো ওকে ওকে, তো আমরা যদি আমরা ক্যারিয়ার এবং হচ্ছে পিয়ার এই জিনিসটা আমরা কভার করবো, তার আগে যেহেতু আমি অস্ট্রেলিয়া নিয়ে ভাই একটা শো করেছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। এন্ড দেন 25th of June মোস্ট প্রবাবলি আমি একটা শো করবো হচ্ছে অস্ট্রেলিয়া পিএইচডি, একজন পিএইচডি হোল্ডার সে আসবে, সো ফুল একাডেমিক শোটা হবে ওখানে। বাট আজকের পরে যদি আপনার কাছ থেকে একটু ইন ব্রিফ জানতে চাই, যে আসলে আপনি তো ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, বা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আপনার ছিল, বা আপনি নিজেও পড়েছেন, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের এখন আসলে ওভারঅল ফ্লো কেমন কেমন যাচ্ছে, বা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কেমন স্কলারশিপ অফার করছে, এটা যদি ব্রিফলি জাস্ট একটু কভার করেন। তো অস্ট্রেলিয়াতে আসলে দুটো ট্র্যাকে আমি আসলে খুব প্র্যাকটিক্যাল, মানে এখানে খুব মানে কিতাবি কথা না বলে আমি খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দুটো ট্র্যাকে স্টুডেন্ট আসে। যারা একটা আসে যাদের একাডেমিক একটা ইনক্লিনেশন থাকে, যে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসছি, পিএইচডি করতে আসছি, যেটা থ্রুতে হচ্ছে তারা স্কলারশিপস অ্যাক্সেস করতে পারে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিজ, যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটি, ওগুলোতে যারা যারা আছে তারা হচ্ছে ইউজুয়ালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ বা এইসব লোকাল ইউনিভার্সিটি যেসব স্কলারশিপ, মানে এখানে খুব মানে কিতাবি কথা না বলে। আচ্ছা, আর দ্বিতীয় যেটা হচ্ছে একটা ট্র্যাক যারা আসলে এখানে আসে পড়াশোনা করে উইথ দ্য প্ল্যান সেটেলমেন্ট করার। তুমি যেহেতু ফার্স্ট ক্যাটাগরিটা অফকোর্স তোমার একটা সেপারেট শোতে কভার করবে স্কলারশিপস গুলো, আমি সেকেন্ড ক্যাটাগরি নিয়ে আজকে করি, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্সটা ওরকম ছিল। তো যারা আসলে এখানে পড়াশোনা করতে আসে উইথ দি ইন্টেনশন যে সেটেলমেন্ট করবে, ওই ট্র্যাকটা সাধারণত যেটা বহু বছর যাবত হয়েছিল সেটা হচ্ছে আগের থেকে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে এখানে আসলে পার্মানেন্ট রেসিডেন্সি কোন সব স্কিল গুলোতে আসলে পাওয়া যায়। এক্স্যাক্টলি 90s এ বা 80s এ হচ্ছে যখন আমাদের প্রিভিয়াস জেনারেশনরা এসেছিল, তখন একটা বড় পুশ ছিল হচ্ছে এগ্রিকালচারিস্টদের, সায়েন্টিস্টদের একটা বড় পুশ ছিল। 2010-এর কিছু আগের সময় বা 2000-এর মাঝামাঝি সময় থেকে প্রায় 2014-15 সময়, প্রায় 15-20 বছর যাবত একটা ট্রেন্ড গেছে আইটি প্রফেশনালদের, আর হচ্ছে যারা অ্যাকাউন্টিং করতে এসছে, ঠিক আছে, এই ডিগ্রিগুলো খুবই পপুলার ছিল। আচ্ছা, এখন আবার সেটা চেঞ্জ হয়ে গেছে। সো ইউজুয়ালি যে অ্যাপ্রোচটা হয় হচ্ছে মানুষ আসলে প্রথমে ক্যালকুলেট করে, আচ্ছা ঠিক আছে আমি এরকম একটা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, যে সে আই ডিসাইড আই ওয়ান্ট টু গো টু সে, ইন মাই কেস ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি, আই চোজ দ্যাট ইউনিভার্সিটি দুটো কারণে। একটা হচ্ছে দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন অফ ইট বিং অ্যাফোর্ডেবল, কারণ ওই আমি যে ডিগ্রিটা করতে আসছিলাম মাস্টার্স অফ বিজনেস মেজর ইন অ্যাকাউন্টিং যেটা ছিল, ওখানে এই ইউনিভার্সিটিতে দেয়ার ওয়ান্ট আ লট অফ ওভারসিজ থেকে স্কলারশিপ নিয়ে আসার স্কোপ খুব কম ছিল। বাট এট দ্য সেম টাইম আমার অ্যাকাউন্টিং এ একটা ডিগ্রি দরকার ছিল বা করতে চাচ্ছিলাম, শুধু জব চিন্তা না করে, কারণ ওখানে স্কিল লিস্টে অ্যাকাউন্টিং তখনও খুব প্রমিনেন্ট ছিল। তো এই চিন্তা ভাবনাটা যদি কেউ আগের থেকে একটু করে রাখে, ঠিক আছে, আমি বলছি না যে সবাই পড়তে আসে শুধু পিআর এর জন্য, বাট কত স্ট্র্যাটেজাইজ করা যায় দুটো কিন্তু একসাথে করা সম্ভব। এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে আসা যেখানে আমি কমপ্লিট করে আমার একটা কম্প্রিহেন্সিভ ডিগ্রি হলো, বা আমি যেটাকে বলি একটা মার্কেটেবল ডিগ্রি হলো, যেটা নিয়ে আইদার আমি যদি দেশে ফেরত যেতে হয় আমি আমার নিজের এন্টারপ্রাইজ সেট আপ করবো, আমি এন্টারপ্রেনার হব,
স্টার্ট আপ করবো বা কোনো একটা ব্যবসা করবো বা কোথাও যদি চাকরিও করতে চাই, যেন আমি অস্ট্রেলিয়ান ডিগ্রিটাকে মার্কেট করতে পারি। আর যদি আমার সেটেল করার ইচ্ছা থাকে এখানে, আমার ওই ডিগ্রিটা যেন স্কিল নমিনেটেড যেটা লিস্ট বলে ওই লিস্টটাতে থাকে আর কি। এইটা খুব ইম্পর্টেন্ট কনসিডারেশন। আর তারপরে তো ফাইন্যান্সিয়াল কনসিডারেশনটাই থাকে। তো অস্ট্রেলিয়া যেটা একটা ইউনিক অ্যাডভান্টেজ অফার এখনো করে আমি বলি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি একটা তো সেলফ ফান্ডিং থাকে। আমার যেরকম সেলফ ফান্ডিং এর উপর ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ ছিল। আর এরপরে যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে জব অপরচুনিটিস ফর স্টুডেন্ট। ওরা কিন্তু হচ্ছে ইনহেরেন্টলি কেউ যখন স্টুডেন্ট ভিসা নিয়ে আসে সবার জন্যই সমান 20 ঘন্টা কিন্তু ওরা লিগালি প্রত্যেক সপ্তাহে কাজ করার পারমিশন দিয়েই দেয়। তো এটার কারণটা যেটা প্রিন্সিপাল, যে মানে প্রিন্সিপালটা ফলো করে সরকার এই অপরচুনিটিটা অ্যালাউ করে, যে একটা ছাত্র কাজ করবে পাশাপাশি পড়বে, ফুল টাইম ছাত্র কিন্তু পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাজ করবে, এটাই নর্মাল। তো এই যে অপরচুনিটি অন্যান্য দেশে অফার করে, বাট অস্ট্রেলিয়াতে এটা আসলে ক্যাপিটালাইজ করা যায়। আমি মানে খুব কমই দেখি আর কি, খুব মানে ডিফারেন্ট সার্কামস্টান্সেস না থাকলে ইন্টারন্যাশনাল ছাত্ররা এসে আসলে যেখানে কাজ করে না, ম্যাক্সিমাম ছাত্ররাই এসে কাজ করে। তো ফান্ডিংটা কিছু নিজেরা অর্গানাইজ করে, এখানে এসে কাজ করে। এই দুটা মিলে উইথ দি কনসিডারেশন অফ আসলে আমি কোন সাবজেক্টটা পড়লে পিআর হবে, এই 4-5টা ফ্যাক্টর নিয়ে যখন একটা ডিসিশন মেক করা হয় আসার আগে, দ্যাট বিকামস আ ভেরি সাউন্ড ডিসিশন ইন জেনারেল। আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর ওয়েবসাইট আছে ওগুলো খুব কাজ করে। অস্ট্রেলিয়ার নিজের র্যাঙ্কিং ইউনিভার্সিটি তো আছে, আর গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি যেটা অস্ট্রেলিয়ার টপ ইউনিভার্সিটি গুলো, ওটাতে একটা বেঞ্চমার্ক অলরেডি করা আছে যে আমি যদি এই ইউনিভার্সিটিতে যাই এগুলো হচ্ছে স্পেশালাইজ সাবজেক্টস, আর এখানে হচ্ছে র্যাঙ্কিং গুলো ভালো। গ্রেট। এটা খুব ভালো একটি পয়েন্ট বলেছেন ভাইয়া, যেহেতু অনেকেই জিজ্ঞেস করে যে আসলে এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে মানে আমি যদি, যেটা আমি বলেছি শুরুতে, যে আমি যদি যাই পড়াশোনা শেষ করি জব পাবো কিনা, জব পেলে হচ্ছে পিএর পাবো কিনা, আমি থাকতে পারবো কিনা। আপনি যেটা বলেন আসলে যদি শুরু থেকে কেউ প্রপার ওয়েতে প্ল্যান করতে পারে তাহলে সে কোন সাবজেক্টে পড়তে যাওয়া উচিত, ওই জায়গায় জব মার্কেট কোনটাতে ভালো বা কোন কোন ক্যাটাগরিতে এখন স্কিল জব গুলো আছে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। এটা আপনি ঠিক বলেছেন। বা আমার আমার মনে হয় যারা শুনছেন আমাদেরকে তারা যদি চিন্তা ভাবনা করে তাহলে এভাবে করতে পারেন। সো সেক্ষেত্রে বলা যায় অস্ট্রেলিয়া একটা গুড ডেস্টিনেশন, যেটা আপনি বললেন। যেহেতু অস্ট্রেলিয়াটা একটা গুড ডেস্টিনেশন, আমি জাস্ট অ্যাড করি, ইট হ্যাজ বিন আ গুড ডেস্টিনেশন টিল রিসেন্ট টাইম। এখানে আরেকটু অ্যাড করা ভালো, যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাইগ্রেশনটা কিন্তু সব দেশের মতনই সোললি ডিপেন্ড অন লেজিসলেশন। তো অস্ট্রেলিয়ার সরকার যে ল গুলো পাশ করে বা ওদের কিছু বছরের যে পলিটিক্যাল একটা স্টান্স থাকে ওটার উপরে ডিপেন্ড করে। তো এখন টু বি ভেরি অনেস্ট, অস্ট্রেলিয়া, আমি আমার অ্যাবসলিউটলি আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, সেটা হচ্ছে এটা এই মুহূর্তে খুব বেশি প্রো মাইগ্রেশন না। এটার কারণ হচ্ছে খুব, যদি আমি প্র্যাকটিক্যালি বলি, ভিসা প্রসেসিং সময় সেটা হচ্ছে কোন কোন ভিসা আপনার, তোমার যে ভিসাগুলো হচ্ছে পার্মানেন্ট যেগুলো ভিসা থাকে, ঠিক আছে, বা স্পাউস ভিসা থাকে বা ইভেন স্টুডেন্ট ভিসাও কিছু কিছু ক্ষেত্রে, এগুলোর প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে। আগে যে ভিসাগুলো প্রসেস করতে 8 থেকে 10 মাস লাগতো, ওগুলো ভিসা প্রসেস করতে এখন 18 থেকে 24 মাস পর্যন্ত সময় লাগে, ঠিক আছে, সিম্পল পার্মানেন্ট ভিসাস গুলো। তো এইটাতে যেটা প্রুভ করে যে দে আর পারহ্যাপস এনকারেজিং আ সার্টেন টাইপ অফ মাইগ্রেশন ইনটু দ্য কান্ট্রি। সো এবং আই নো অনেকে হচ্ছে অনেক ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে আসে এই দেশে। তো ওই রিস্কটা খুব ক্যালকুলেটেড হওয়া উচিত, যে এই মুহূর্তে যদি কেউ এসে এখানে আমাকে দাঁড়িয়ে বলে, এবং আগেন আমার ব্যক্তিগত মতামত, যে বলে আমি অ্যাকাউন্টিং পড়তে আসছি অস্ট্রেলিয়াতে বা ইকোনমিক্স একটা ডিগ্রি নিতে আসছি, ঠিক আছে, আই উড সে প্লিজ থিঙ্ক এগেন, ঠিক আছে। কারণ অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক আছে, কিছু মানে প্রফেশনস আসলে লেজিসলেশন ওয়াইজ কভার করছে না বা কোটা ওয়াইজ কভার করছে না। ওকে। সো ভাইয়া যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে একদম শুরু থেকে যদি জিজ্ঞেস করি যে যদি বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট যাওয়ার পরে, পড়াশোনা করার পরে সে চায় ওখানে জব সেক্টরে ইন করবে, সেই ক্ষেত্রে বাংলাদেশিদের ইন করার আপনি যতটুকু জানেন রেশিওটা কেমন, বা দেখা যায় কত পার্সেন্ট মানুষজন ইন করতে পারছে সাকসেসফুলি জবে, বা এই ক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের পলিসি বা কেমন, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল লাইক পপুলেশন করে কতটুকু জব সেক্টরে ইন করার সুযোগ করে দিচ্ছে? আচ্ছা, এটা আসলে ট্রানজিশনটা হয় যারা ইন্টারন্যাশনাল ছাত্ররা আসে তারা তো এটা একটা ফেজে ফেজে হয়।
একজন ইন্টারন্যাশনাল ছাত্র যখন আসে তো ও তখন একটা স্টুডেন্ট ভিসায় থাকে, 20 ঘন্টা কাজ করার সুযোগ একটা, ওটা থেকে তখন যখন ওরকম একটা সিগনিফিকেন্ট সময় ধরে পড়ে, যেটা সাধারণত হয় 2 বছরের একটা ডিগ্রি করলে বা একটা ডিগ্রি শেষ করলে, গ্রাজুয়েশন হোক বা পোস্ট গ্রাড হোক, শেষ করলে 2 বছরের একটা টেম্পোরারি ভিসা দেয় আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে 485 ভিসা বলে আর কি, 485 বা 475 বলে আর কি, যেটাকে আমরা বলি টিআর নরমালি বলে থাকি আর কি। ছাত্র সরল 2 বছর কাজ করার একটা সুযোগ দেয় অস্ট্রেলিয়াতে। ওই 2 বছরের মধ্যে তারপরে মানুষ পার্মানেন্ট ভিসাটা ট্রাই করে। আমি প্রথম দুটো অ্যাড্রেস করি। তো যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে, যারা কাজ জব সেক্টরে ঢুকতে চায়, তারা সবাই কাজ পায়। আমি কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে, কিন্তু সবার পক্ষেই there have been enough jobs to get around. But of course এখন যে প্যান্ডেমিকটা চলছে এটার উপরে সিচুয়েশনটাকে বেস করলে হবে না। লেটস গো ব্যাক 6 months or 12 months ago, যদিও এখন অর্থনৈতিক একটা মন্দার দিকে যাচ্ছে দেশটা, এখন অর্থনৈতিক মন্দা হয়ে যায়নি। আমি যদি 1 বছর আগে ফিরে যাই তখন কিন্তু সবাই কাজ পেত। এখন কথা হচ্ছে যে ক্যারিয়ার প্ল্যানটা কি, ঠিক আছে? এখন এসে হচ্ছে এখানে অনেক রিটেইলে ঢুকে যায়, অনেকে হসপিটালিটিতে ঢুকে যায়, which are absolutely fine career choices to make, বাট অনেকের তো সেটা থাকে না। আমি এখানে অ্যাকাউন্টিং এসেছি, বা কেউ এখানে হয়তো বিজনেসের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে এসছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে এসছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অনেক সাবজেক্ট থাকে। তো যেটা একটা প্রথমে যেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা আমার অভিমত হচ্ছে, সবাইকে আসলে ইউ হ্যাভ টু স্পেন্ড এনাফ টাইম নোয়িং দ্যাট ইউ ক্যান ডু ইট। সবাই কনভিনিয়েন্ট একটা পাথ চুজ করে, যে আমি রিটেলে ঢুকে গেলাম, আচ্ছা আমাকে রিটেলেই কাজ করতে হবে। রিটেলে কাজ করার অন্য বিভিন্ন জব যে করাটা যদি ইনক্লিনেশন থাকে, যদি ইচ্ছাটা থাকে, এটা কিন্তু খুব টেম্পোরারি একটা কাজের জন্য। তো অনেকে আবার বলে থাকে, আচ্ছা আমার তো স্টুডেন্ট ভিসা বা আমার তো টিআর, আমাকে তো চাকরি দিবে না। এটার সাথে আমি আসলে এগ্রি করি না। ওকে, অফকোর্স অনেক জবে রিকোয়ারমেন্ট থাকে একটা পার্মানেন্ট ভিসার, বাট এট দ্য ভেরি সেম টাইম আমি 5 থেকে 10% বা ইভেন 20% কেসেসও দেখেছি, if you are a presentable candidate, if you are adding value to the company, you will make it through. এই মেক ইট থ্রু এর প্রসেসটার মধ্যে যেটা থাকে, এখানে এসে হচ্ছে অনেকেই আসলে খুব নেটওয়ার্কিংটা করে না। আমি আমার এক্সাম্পল বলি, আমি যখন আমার ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগটাই হয়েছে based on the fact that I networked heavily into the university that I studied. I made sure আমি এখানে আসার পরে আমার যে ডিপার্টমেন্টের ডিন ছিল, চেয়ার ছিল, সিনিয়র প্রফেসর ছিল, ইনক্লুডিং আমার যে ক্যাম্পাস হেড ছিল, of course ভালো গ্রেডস তো is a given. I made sure that I develop a relationship with them, which basically means I used to volunteer as a tutor. আমি পিয়ার টিউটরিং করেছি, আমার একটা ভিজিবিলিটি ছিল, এসেনশিয়ালি অ্যাডিং ভ্যালু টু দ্য ক্যাম্পাসেস অ্যাক্টিভিটিস। ওটা করার পরে যেটা হয় হচ্ছে, প্লাস একাডেমিক ব্যাকিং থাকাতে ওরা কিছু ওপেনিং করে, কিছু লেকচারারদের ওপেনিং হয়, এবং তখন ওরা ফর দ্য ফার্স্ট টাইম ওরা সার্কুলারে ইনক্লুড করে যে আমরা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অ্যালামনাইদেরকেও এনকারেজ করছি অ্যাপ্লাই করার জন্য। ওই সুযোগও হচ্ছে, এবং তখন দেয়ার মেনি অ্যাপ্লিকেন্টস। আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা ওই ব্যাচ থেকে পরে উই গট দি অপরচুনিটি। এট দ্য ভেরি সেম টাইম আমার মার্কেটিং এর একজন প্রফেসর ছিল, ডক্টর এবি ল্যানেসি, উনি ইউএনএসডব্লিউ তে পড়ান, নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে। আমি ওনার দুটো কোর্সে খুব ভালো করার সুবাদে উনি আমাকে আরেকটা ইউনিভার্সিটিতে টিউটরিং এর সুযোগও করে দেন। যে কারণে এক্সাম্পলস গুলো শেয়ার করছি, যে ইউ জাস্ট হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর কিপিং অ্যাট ইট। I always believe if you're looking for a job in a particular track, you have to spend at least 4 to 5 hours just sending out applications. এখানে যেটা হয় হচ্ছে, but you also have to decide where do you want to send the application. So এখানে কেউ যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়তে আসে বা ফাইন্যান্স নিয়ে পড়তে আসে, ঠিক আছে, I still think there are enough opportunities, either public accounting practices or commercial accounting practices. So at the very beginning, yes, it is difficult to get in, but you just have to make sure that you keep at it. আর যেই কর্মক্ষেত্রে কেউ আছে ওইখানে হচ্ছে রিলেশনশিপ গুলো ক্রিয়েট করা। If you are already working somewhere, you start making relationships with your managers, you network very well with your co-workers, who will then lead you to the next job. And that basically proves your tenacity. আমার মনে হয় this is the one thing which I think we could do better as international students, putting myself in that room many years ago, okay, and আর বাংলাদেশীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এসে কাজ পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, বাট আমার পছন্দের যে কাজটা ওটা কিন্তু খুঁজতে হবে, ওটার পিছনে লেগে থাকতে হবে। এক্স্যাক্টলি।
সো দিস ইজ সর্ট অফ প্রো টিপস যে আসলে যে ট্রানজিশনটা হয় পড়াশোনা শেষ করার জি পর চাকরিতে যাওয়ার জন্য। কারণ আমি correct. আমার এক্সপেরিয়েন্সেস মোটামুটি সেমই বলে ইউএসএ যাদেরকে দেখেছি ভালো জায়গায় জব টব করছেন। দে ওয়ার সো মাচ লাইক প্রোঅ্যাক্টিভ। সবসময় হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে তাদের রিলেশন ছিল। ইন্ডাস্ট্রি মানুষজনের সাথে তারা হচ্ছে যেখানে যেতে চায়। সো ইটস লাইক এইটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আপনি কোন জায়গায় যেতে চান, কোন ইন্ডাস্ট্রিতে আপনি ইন করতে চান। সো আমার মনে হয় Correct. সেক্ষেত্রে হচ্ছে ওই ইন্ডাস্ট্রি মানুষদের সাথে একটু যোগাযোগ করা, একটু নেটওয়ার্কিং করা। যে জাস্ট যেগুলো বললেন আরকি আই থিংক দ্যাটস ভেরি গুড টিপস। ওকে সো ভাইয়া আর কোনো কিছু আছে কিনা এই টাইপের যেটা বললেন যে আর কোনো কিছু আরেকটা যেটা হচ্ছে এখানে যেটা অনেকেই করে না হচ্ছে যে এই মানে গ্রাজুয়েট প্রোগ্রাম, ঠিক আছে? গ্রাজুয়েট প্রোগ্রামটা হচ্ছে আই থিঙ্ক আই মিস দ্যাট অপরচুনিটি when it was available. ইউনিভার্সিটিতে হচ্ছে মাস্টার্সটা শেষ করার পর বা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার পরপরই পার্টিকুলারলি হচ্ছে বড় বড় যারা মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যারা প্র্যাকটিশনার হোক বা যে কোনো জায়গায় be it PwC, Deloitte, KPMG, but big banks here like National Australia Bank, CBA, Commonwealth Bank of Australia, Westpac, যারাই হোক, ইভেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টসও, ঠিক আছে? ওরা যে আমরা যেটা আর কি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম বলি আর কি বাংলাদেশে সাধারণত ওই নামে পরিচিত, এখানে গ্রাজুয়েট প্রোগ্রাম বলে, এখানে বা আমেরিকা তো আমি শিওর গ্রাজুয়েট প্রোগ্রামই বলে থাকে সাধারণত। ওই প্রোগ্রামগুলোতে অ্যাটলিস্ট টেকিং আ শট। তো কিছু প্রোগ্রামে অটোমেটিক্যালি আগের থেকে বলে দেয় ইফ ইউ ডু নট হ্যাভ a permanent visa you shouldn't apply, ঠিক আছে? But at the very same time, ঠিক আছে, কিছু বলে আচ্ছা ঠিক আছে we'll have a look at your visa status in the next stage. And I think it's very crucial that you make use of that program. অনেকে অ্যাপ্লাই করে না কখনো গ্রাজুয়েট প্রোগ্রামে, ঠিক আছে? which is I find মানে আমি যে আমার সময় যেটা ছিল আমি ফুল টাইম কাজ করছিলাম, I had to manage an entire business unit, আমার আসলে that just skipped my mind, I didn't have, or I was probably being a bit lazy. In hindsight that is something that I could have done and I encourage everyone to do that. যে এই গ্রাজুয়েট প্রোগ্রামস গুলো are a very big stepping stone. আর ইউনিভার্সিটিস গুলোতে কিন্তু প্রত্যেকটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে কোনো না কোনো ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন থাকেই। একটা ক্যারিয়ার কাউন্সেলিং ইউনিট কিন্তু যে সিটি বেসড ক্যাম্পাস হোক বা হচ্ছে বড় বড় মেইন ক্যাম্পাস হোক সবারই থাকে। হোয়াট উই অফেন ডু ইজ আমরা গিয়ে আচ্ছা ঠিক আছে তোমার এখানে কি কোনো ভ্যাকেন্সি আছে বা ওপেনিং আছে, কোনো জব পোস্টিং আছে, আচ্ছা নেই, আমি চলে গেলাম। মানে ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ওই লেগে থাকা, ওই ক্যারিয়ারের কাউন্সিলর পিছনে কনস্ট্যান্টলি ফলো আপ করা, দ্যাট ক্যারিয়ার কাউন্সিলর অর দ্যাট ডিপার্টমেন্ট উইল নেসেসারিলি নট গিভ ইউ ইয়োর ফার্স্ট জব অর ওন্ট গিভ ইউ ইয়োর জব, বাট দে উইল গিভ ইউ ভেরি গুড লিডস। তারপরে হচ্ছে ইউনিভার্সিটির প্রত্যেকটা পার্টিকুলারলি প্রমিনেন্ট যেসব ইউনিভার্সিটিস গুলো থাকে ওগুলো সবারই একটা অ্যালুমনাই নেটওয়ার্ক থাকে, এবং এই অ্যালুমনাই নেটওয়ার্কিংটা ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল এজ ওয়েল। এরা হচ্ছে বাজ হোস্ট করছে, বিভিন্ন সোশ্যাল ইভেন্টস হোস্ট করছে, ইট ইজ ক্রুশাল দ্যাট ইউ অ্যাটেন্ড দোজ ইভেন্টস। ওখান থেকে হচ্ছে নেটওয়ার্কিং, সরি আইভ বিন হার্পিং অন নেটওয়ার্কিং কোয়াইট আ বিট, কারণ দ্যাটস দ্যাট ইজ হোয়াট আইভ কাম ভেরি প্রমিনেন্টলি টুয়ার্ডস মি। যে অপরচুনিটিস গুলো আমরা মিস করে যাই কারণ আমরা আমাদের সামনে যে অপশনস গুলো থাকে উই ডোন্ট ডিগ ডিপ এনাফ ইনটু দেম। আরেকটা যেটা আমি আই থিঙ্ক দিস ইজ আই থিঙ্ক ওয়ান থিং দ্যাট এভরিওয়ান ক্যান ডু ইজ হেড হান্টারদের সাথে বসা। ইভেন ইফ মানে কেউ যদি হচ্ছে ক্যারিয়ারের একদম শুরুতেও থাকে, জাস্ট পড়াশোনা শেষ করে ঢুকতে চাচ্ছে, দের ইজ নো হার্ম ড্রপিং ইউর সিভি ক্যারিয়ার কাউন্সিলরদের কাছে বা হেড হান্টারদের কাছে। মাইকেল পেজ আছে, এখানে বিভিন্ন এজেন্সি আছে, তাদের কাছে কি অ্যাটলিস্ট সিভিটা দিয়ে রাখা। ওইটা, এবং তারা কিন্তু হচ্ছে খুব ক্রুশাল কিছু অ্যাডভাইসও দেয়। আচ্ছা মানে অবভিয়াসলি দে আর দেয়ার টু মেক মানি অ্যাজ ওয়েল, ঠিক আছে? ওদেরও কিছু কনসালটেন্সি ফিজ দরকার, বাট লুকিং বিয়ন্ড দোজ কনসালটেন্সি ফিজ, যে সিভি ব্যাংকে যদি সিভিটা থাকেও এট সাম পয়েন্ট ইন টাইম কেউ কিন্তু উল্টে দেখবে। রিমেম্বার এখানে কিন্তু একটা ডিমান্ড সাপ্লাই গ্যাপ সবসময় আছে। ডিমান্ড সাপ্লাই গ্যাপ থাকার কারণেই কিন্তু কারো ওইখান থেকে চাকরিটা হচ্ছে। তো মেকিং শিওর যে আমার মাই সিভি মেক্স ইট টু দ্যাট ব্যাংক এন্ড স্টেজ দেয়ার ফর লং এনাফ। আর লিঙ্কডইন অস্ট্রেলিয়াতে হচ্ছে মানে ওয়ার্ল্ডের সবসময় হ্যাভিং আ গ্রেট লিঙ্কডইন প্রোফাইল, এন্ড লিঙ্কডইন এখন হচ্ছে অনেক ইভেন্টসও হচ্ছে খুব প্রমিনেন্টলি হোস্ট করা হয়। So making sure that I constantly follow these companies on LinkedIn, I make sure that I follow their events which are happening either online or happening in a particular venue, ওগুলোকে ফলো করা। এক্স্যাক্টলি। ভাইয়া যদি লাস্ট ইয়ার থেকে একটু ধরি যে লিঙ্কডইন যেটার কথা বললেন, বাংলাদেশে কিন্তু লিঙ্কডইন ইজ নট দ্যাট পপুলার যে চাকরি পাওয়ার জন্য, বাট আমি যখন ইউএস আসলাম তখন দেখলাম যে
সবাই লিঙ্কডইনে হেভিলি ফোকাস করে বিকজ অফ Absolutely. তাদের রেকমেন্ডেশন নেওয়া বিভিন্ন জায়গা থেকে বা হচ্ছে বিভিন্ন সার্টিফাইড জিনিসগুলো শো করা, একটা সুন্দর প্রোফাইল মেক করা। বিকজ আমি অনেক মানুষজনকে শুনেছি এখানে যারা হচ্ছে কোম্পানি নক দেম যে ভাই আমার এখানে একটা ওপেনিং আছে, তুমি কি আসতে পারবা কিনা। সো ইটস জাস্ট ডিউ টু দ্য লিঙ্কডইন, কারণ কোম্পানিগুলো আসলে লিঙ্কডইনে দেখে যে তাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে আসলে কিওয়ার্ড যদি Right. আসে, যদি মনে হয় ইউ আর গুড এনাফ টু বি উইথ দেম, দেন তারা নক করে যে উই হ্যাভ এ অফার। সো আমার মনে হয় যেটা আসলে আমরা একদম মিস আউট করি, মানে বাংলাদেশে আমি হচ্ছে কাউকে এখানে দেখি, এখানে আন্ডারগ্রেড স্টুডেন্টরা আন্ডারগ্রেড থেকে কিন্তু লিঙ্কডইনে টাইম দেওয়া শুরু করে, লিঙ্কডইনে Right. বিভিন্ন রকম কোর্স গুলো করা শুরু করে যাতে হচ্ছে ওদের প্রোফাইলটা একটু ভারী হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের ওই প্র্যাকটিসটা না, আমরা হেভিলি ডিপেন্ডেন্ট অন বিডি জবস। আপনি বিডি জবস দিবেন, বিডি জবস থেকে আপনাকে ডাকবে, বিডি লাইক যেটা Right. হচ্ছে আসলে টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ। তো এখানে জব কোম্পানিগুলোতে মানুষজন সিভি দেয়, বাট লিঙ্কডইন হচ্ছে বেস মেইন, যে এখান থেকে হচ্ছে কোম্পানিগুলা কানেকশন গুলা পায়। Absolutely. লিঙ্কডইনের যে বিষয়টা হচ্ছে, যেটা হয় কি যে মানে লিঙ্কডইনে কেন বাংলাদেশে হচ্ছে এটা প্রমিনেন্ট, একটা তো বললি যে এটা ইটস preferably not a platform which is used a whole heap by employers, তাই হচ্ছে অ্যাপ্লিকেন্টসরা আসলে মিস করে যায়, ওই আসলে কালচারাল মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট থাকার কারণে। বাট লিঙ্কডইনের বেস্ট পার্টটা আমার যেটা মনে হয় যে লিঙ্কডইন ইজ ইউর প্র্যাকটিস গ্রাউন্ড ফর ইউ টু সেল ইউরসেলফ। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমি একটা ইন্টারভিউ সেশনে গিয়ে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো হাইলাইট করে আমার প্রোফাইলে থাকবে, লিঙ্কডইনে কিন্তু ওটাই হচ্ছে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে যে why don't I start on my practice ground to begin with? আমি যদি ওইভাবে দেখে নিই যে এটাই হচ্ছে, আমি যদি বাংলাদেশ থেকেও শুরু করি, বাংলাদেশে at the end of the day চাকরি তো করতেই হবে, ইন্টারভিউ তো একটা দিতেই হবে, সিভিটাকে তো ভালো করতেই হবে, ওইটা একটা কনসাইজড ফর্মটাই যেহেতু লিঙ্কডইন, আই থিংক ইটস জাস্ট আ চেঞ্জ অফ মাইন্ডসেট লিঙ্কডইনটাকে অ্যাবজর্ব করে নেওয়া ওভাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, তো আমরা হচ্ছে নেক্সট স্টেপে তো সেটেলমেন্ট নিয়ে কথা বলবো, পরবর্তী স্টেপে কথা বলবো। এর মধ্যে আমরা একটু দেখি যে আসলে কিছু কোয়েশ্চেন পেয়েছি আর কি আমরা, আপনি স্ক্রিনে দেখতে পাবেন। ডিরেক্ট ব্যাংক জব অফার পাওয়া পসিবল কিনা ফ্রম অস্ট্রেলিয়া এন্ড কানাডা? আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে ডিরেক্টলি ব্যাংকে জব পাওয়া অফার পসিবল কিনা, এটা একটু চ্যালেঞ্জিং। ব্যাংকিং সেক্টরে অস্ট্রেলিয়াতে যেটা হয়, কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্টস থাকে, পার্টিকুলারলি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়াটা, মানে what kind of jobs is a big question. Let me give you an example. অস্ট্রেলিয়ান ব্যাংকগুলোতে যারা হচ্ছে পিওরলি ফাইন্যান্সিয়াল সার্ভিসটা প্রোভাইড করে থাকে, লেন্ডিং বলেন, অ্যাডভাইজারি বলেন, বা এগুলো সার্ভিস বেসড জবস বাইরের থেকে পাওয়াটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ দের আর লট অফ পিপল হিয়ার অলরেডি যারা এই ডিমান্ডটা মিট করছে। অন দি আদার হ্যান্ড, দের আর লট অফ আউটসোর্সিং কোম্পানিজ যারা অস্ট্রেলিয়ান ব্যাংকস গুলোকে আমাদের সাউথ এশিয়া থেকে লোকজন নিয়ে আসছে, বাট সেগুলো হচ্ছে আইটি সেক্টর থেকে প্রোগ্রামার্স নিয়ে আসছে, বা হচ্ছে ব্যাক অফিসে যারা হচ্ছে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে, ওই জবস গুলো আবার, এবং যদি ওরা অবশ্য ডিরেক্টলি হায়ার করে না, কিছু স্পেসিফিক কোম্পানিজ যারা এই আউটসোর্সিং ফার্মস গুলোকে করে তাদের থ্রুতে এদেরকে নিয়ে আসে ব্যাংকে। বাট সোজা উত্তর হচ্ছে ব্যাংকে আমার দেখা মতে সাধারণত পার্টিকুলারলি এন্ট্রি লেভেলে বা মিড লেভেলে খুব ডিফিকাল্ট হয়। হ্যাভিং সেড দ্যাট, অনেক ব্যাংকে কিন্তু ডিরেক্টররা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ব্যাংকস গুলো থেকে বা কোয়ারি থেকে শুরু করে অনেকে, they love hiring people from their London offices, they love hiring people from their New York offices and things like that. হায়ারিংটা যে হয় না তা না, বা তারা অলরেডি কোনো না কোনো একটা প্রমিনেন্ট ইনস্টিটিউশনে থাকে, ওখান থেকে এখানে আসাটা is perhaps a little bit easier than directly মাস্টার শেষ করলাম, ব্যাংকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে চলে আসলাম। That becomes a little challenging. আপনি যদি অলরেডি কোনো, আরেকটা যেটা সাজেশন দিতে পারি, if you are already working for a multinational bank in Bangladesh, ঠিক আছে, please start net, and if you wish to settle in Australia, সেটা হচ্ছে you start connecting with your colleagues here. If you're working in Standard Chartered, HSBC, or whatever it is, start contacting your colleagues here. ওরা আপনাদেরকে ভালো আপনার অ্যাডভাইস দিতে পারবে, কারণ যদি আপনাকে চাকরি দিয়ে নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে আপনাকে স্পন্সর করে একটা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে, এবং ওই ওয়ার্ক ভিসাটাকে জাস্টিফাই করাটা খুব চ্যালেঞ্জিং হয়। কারণ এই ওয়ার্ক ভিসাটাকে জাস্টিফাই করতে হলে বেসিক্যালি অস্ট্রেলিয়ান সরকারকে প্রুভ করতে হয় যে আমি একটা ব্যাংক এই পার্টিকুলার স্কিলড মানুষকে অস্ট্রেলিয়াতে পাইনি, তাই আমাকে বাইরের থেকে একজন মানুষকে নিয়ে আসতে হচ্ছে।
আমেরিকা যেটা H1B করে থাকে, আমাদের এখানে হচ্ছে এটাকে 482 ভিসা বলে থাকে, একটা মানে স্কিলস, শর্ট টার্ম স্কিল স্ট্রিমে থাকে আর কি যেটা। তো আপনি ওইভাবে চিন্তা করবেন যে আর ইউ ভ্যালুয়েবল এনাফ দ্যাট দেয়ার ইজ নো ওয়ান এলস হু ক্যান ডু দ্যাট জব ফর ইউ হিয়ার ইন অস্ট্রেলিয়া। আর একটা লেভেলে অবভিয়াসলি দ্যাটস আ বিট ডিফিকাল্ট, বাট হ্যাভিং সেড দ্যাট, এটা যে হয় না একদম তাই না। পার্টিকুলারলি যারা অলরেডি কিছু ব্যাংকে চাকরি করছেন, অন্য অন্য বিজনেস ইউনিটসে বাংলাদেশে, you keep in touch with your colleagues here. Let's see if they can help you out in some way or the other. Okay. আরেকটি কোয়েশ্চেন আছে ভাইয়া, অস্ট্রেলিয়াতে আর্টস ব্যাকগ্রাউন্ড, আই থিঙ্ক হিউম্যানিটিজ এর ক্যারিয়ার সেক্টর কেমন? অস্ট্রেলিয়াতে আর্ট সেক্টর হিউম্যানিটিজে আমার দেখা মতে পড়াশোনার জন্য স্কোপটা খুব ভালো। ঠিক আছে, এখানে এনাফ ফান্ডিং, পার্টিকুলারলি আপনি যদি ইংলিশ লিটারেচারে পড়াশোনা করছেন বা কোনো আর্টস মানে সোশ্যাল সায়েন্স বা আর্টসের সাবজেক্টে হিউম্যানিটিজে যদি পড়া করে থাকেন, আই উড স্ট্রংলি এনকারেজ আপনারা হচ্ছে যে গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপস গুলো থাকে, ঠিক আছে, প্লাস হচ্ছে বড় বড় ইউনিভার্সিটি গুলোতে স্টার্ট এক্সপ্লোরিং দেয়ার ডিপার্টমেন্টস। সো সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, এগুলোতে করেন। ফান্ডিংটা উইল অলওয়েজ বি আ চ্যালেঞ্জ, দেখেন স্কলারশিপ গুলো হয় কিনা, কারণ এখানে ওরা আসলে একটু ডাইভার্সিফাইডও চাচ্ছে। আর্টস ফর ইউনিভার্সিটিজ আর নট দ্য মোস্ট money making subjects, if I may put it that way, which is a crude reality, but at the same time these are subjects which add to the quality, academic quality of a university and the academic standing when it comes to research outputs and things like that. So absolutely do explore, but এটা থেকে কি পার্মানেন্ট সেটেলমেন্ট হবে নাকি না, এটা এখানে একটা বড় প্রশ্ন আছে। আমি এখন পর্যন্ত আমার জানা নেই যে ডাইরেক্টলি আর্টস রিলেটেড কোন সাবজেক্টে কি আরো এখানে স্কিল মাইগ্রেশন হয়েছে কিনা। পড়াশোনার জন্য অ্যাবসলিউটলি এক্সপ্লোর, ওটা পড়ে এখানে সেটেল হবে কিনা বিগ কোয়েশ্চেন মার্ক। আমি এখন পর্যন্ত দেখিনি। আমি একটা লিংক শেয়ার করব শেষে, তানিমকে আমি পাঠিয়ে দিব, ও শেয়ার করবে স্কিল লিস্টটায়, ওটা আপনি একটু চেক করে দেখতে পারেন ওখানে আর্ট বা হিউম্যানিটিজ রিলেটেড কোন সাবজেক্ট আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। একজন জিজ্ঞেস করছেন যে এলএলএম কোর্স করার কোনো সুযোগ আছে কিনা। আপনার এলএলবি যেটা থাকে ওটা যদি রেকগনাইজ থাকে আপনি ডেফিনেটলি করতে পারেন। এখানে হচ্ছে রেকগনিশন ফ্রম প্রায়ার লার্নিং বলে একটা থাকে, যে আপনার এর আগের ডিগ্রিটা অ্যাকসেপ্টেবল কিনা ইউনিভার্সিটিতে। মাস্টার্স অফ ল অ্যাবসলিউটলি আপনি চেষ্টা করে দেখতে পারেন, বাট আপনার এলএলবিটা অ্যাকসেপ্টেড হবে কিনা, উইচ উইল লিড টু এন এলএলএম, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আমি আসলে যেহেতু জানি না আপনি কোথা থেকে এলএলবি করেছেন, এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব ডিফিকাল্ট আমার জন্য, বাট আমি জানি যারা ইউকে থেকে হচ্ছে বারেট ল কমপ্লিট করে এসছেন, তাদের জন্য মাস্টার্স করার এনাফ সুযোগ আছে। অন টপ অফ ইট তারা এখানে বার এক্সামেও অ্যাবসলিউটলি বসতে পারবে টু কোয়ালিফাই। অফকোর্স কিছু কোর্সেস করেই বসতে পারবে, সরাসরি তো আর বসতে পারবে না, সেই অপরচুনিটিটা আমার জানা মতে আছে। ওকে, একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, রিসার্চের সুযোগ কেমন, বিশেষ করে পাবলিক হেলথ রিসার্চ? ইনক্রেডিবল। সো পাবলিক হেলথ রিসার্চের স্কোপটা এখন খুবই বাড়ছে। আপনারা সবাই হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর একটা স্কুল অফ পাবলিক হেলথ আছে এন্ড কমিউনিটি মেডিসিন বলে, যেখানে আমাদের আসলে তামিম আমরা যেখানে মানে অ্যাসোসিয়েটেড তামিম ছিল, আমি এখনো কোনোভাবে মানে এখনো অ্যাফিলিয়েশন আছে ইউনিট সেন্টারের সাথে। আমাদের ওখানে একটা সেন্টারও আছে, ইউনিট সোশ্যাল বিজনেস সেন্টার, হেলথ হাব আর কি যেটা বলে থাকি। তো ওদের রিসার্চ অপরচুনিটিস এখানে আছে, ঠিক আছে। এখানে ভালো লেভেলের ফান্ডিংও হয়, বাট এই রিসার্চ নিয়ে আমার যে সবচেয়ে বড় কমেন্টটা সাধারণত হয়ে থাকে দুটো, ডোন্ট এক্সপেক্ট টু গেট ইনটু আ রিসার্চ ডিগ্রি ডিরেক্টলি, এটা আসলে হয়ও না। আপনারা যারা আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স, আমি তো আসলে রিসার্চ বেসড ডিগ্রি করিনি, আপনারা ভালো জানবেন এটা আসলে সরাসরি হয় না। আপনাদের অলরেডি কিছু পাবলিকেশন থাকা উচিত, কারণ পাবলিকেশন ম্যাটার্স আ লট এখানে। ইউনিভার্সিটিতে যখন দেখে যে পাবলিকেশন আছে ইন্টারন্যাশনাল জার্নালসে, ওরা মোটামুটি লুফে নেয়। আমি এখানে অনেক এক্সাম্পলস দেখেছি আমাদের একাডেমিক্সদের মধ্যে, যে পাবলিকেশনের বেসিসে হচ্ছে দে হ্যাভ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস। একটা হচ্ছে পাবলিকেশন আগেরটা নিয়ে থাকা, সেকেন্ড হচ্ছে কোনো না কোনো ভাবে নেটওয়ার্ক করা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে কোনো একটা টিচারের সাথে, সেটা লেকচারার, সিনিয়র লেকচারার, প্রফেসর হোক। আগে থেকে যদি একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারেন একটা লেকচারারের সাথে বা কোনো একটা কন্ট্যাক্ট পয়েন্টের সাথে, দ্য হোল প্রসেস অফ গেটিং ইনটু আ রিসার্চ ডিগ্রি বিকামস আ লট ইজিয়ার। Yeah, and then we have a question, publication কেমন হেল্প করে? So publication exactly, depending on the kind of journals you are publishing in,
ঠিক আছে? কোর্স দ্যাট ম্যাটার্স। আপনার যে জার্নালটায় বা যেখানে আপনি পাবলিশ করছেন ওটার রেটিংটা কেমন, কোয়ালিটিটা কিরকম, এটার উপরে ডেফিনেটলি করে। বাট আপনার যদি ভালো জার্নালে পাবলিশিং থাকে, দ্যাট অলওয়েজ প্লেজ এ বিগার রোল। এন্ড আমার পিএইচডি কিছু এক্সপ্লোরেশনের স্কোপও যেহেতু হয়েছে, আই থিঙ্ক রাদার দেন আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা মানে খুব কতটুকু স্ট্রং ছিল, sound publications with sound co-authors probably helps a lot more right now in getting admitted for a PhD degree or a master's degree here, which is led by research. ওকে ভাইয়া, আরেকটা কোশ্চেন হচ্ছে, দেশে বিবিএ করে অস্ট্রেলিয়া এমবিএ করলে জব ও পিয়ার ক্ষেত্রগুলো কি কি হতে পারে? আচ্ছা, বিবিএ করে এমবিএ, আচ্ছা এমবিএ তো খুব জেনারিক ডিগ্রি, এমবিএ তো আসলে হচ্ছে মানে মেজর নিয়ে থাকে। এমবিএ যারা করে আমার এগেন জানা মতে স্কিল লিস্টে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শেষ করার পরে আপনি যদি অ্যাকাউন্টেন্ট হিসাবে অ্যাসেসড হন, আমি জানি না একটা আমার যেটা ধারণা এমবিএ ডিগ্রিটা অ্যাসেসড হয় না অ্যাকাউন্টেন্ট হিসাবে বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে, বা এগুলো কোনোটাই হয় না। তো এমবিএ ডিগ্রিটা করলে কতটুকু প্রসপেক্ট আছে এটা আমার জানা নেই, এবং এটা একটা প্রশ্ন মার্ক, মানে কোয়েশ্চেন মার্ক তো অবভিয়াসলি সবসময় ছিল। ওকে, আর একটা কাছাকাছি কোয়েশ্চেন, প্রফেশনাল অ্যাকাউন্টিং নিয়ে পড়তে হলে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ যেটা আপনার থাকে, আমি করেছি হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাকাউন্টিং এ, আমার অনেক ফ্রেন্ডরা করেছে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ। একটা অ্যাকাউন্টিং ডিগ্রি থাকলে ভালো হয়, ঠিক আছে? আগে থেকে যদি থাকে আপনার, ইউজুয়ালি ওরা যেটা দেখে হচ্ছে আপনার লাস্ট ডিগ্রিটার, এই ডিগ্রিটার মধ্যে যদি আপনার গ্যাপটা একটু কম হয় বেটার হয়। আর যে গ্যাপটা থাকার পর আপনার যদি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, যে আপনি অ্যাকাউন্টিং এ একটা ডিগ্রি শেষ করে আপনি কিছুদিন ওই প্রফেশনে কাজ করেছেন, এরপরে মাস্টার্স করতে আসছেন, দ্যাট প্লেজ আ গ্রেট বিগ রোল। আপনার আইএলটিএস স্কোর অলওয়েজ প্লেজ আ বিগ রোল, আইএলটিএস বা পিটি যেটাই হোক। আমি জানি এটা আমরা আসলে একটা হার্ডল হিসাবে ধরে নিই, আইএলটিএস স্কোরটাকে। আচ্ছা, আইএলটিএস স্কোরটা একটা হার্ডল, আইএলটিএস স্কোরটাকে আমি সবাইকে হচ্ছে বলি যে ডোন্ট থিঙ্ক অফ আইএলটিএস অ্যাজ আ হার্ডল, থিঙ্ক অফ আইএলটিএস অ্যাজ অ্যান অপরচুনিটি। আপনার আইএলটিএস স্কোরটা ভালো আসার ফলে শুধু যে অ্যাডমিশনই ক্লিয়ার হয় তা না, আপনার মানে আপনার যে সেটেলমেন্টের অপরচুনিটিস গুলো থাকে এগুলো অনেক বেড়ে যায়। আপনার আইএলটিএস স্কোরটা বেটার থাকার মানে হচ্ছে বেটার চান্স অফ গেটিং ইউর ভিসা রাইট থ্রু, অ্যাডমিশনটা রাইট থ্রু, ভিসা রাইট থ্রু। দ্যাটস অ্যাবাউট ইট। প্রফেশনাল অ্যাকাউন্টিং নিয়ে পড়তে গেলে এই মানে আপনার ল্যাঙ্গুয়েজ যদি প্রফেশনসিটা থাকে, আগে যদি একটা ডিগ্রি থাকে, প্লাস হচ্ছে কিছু কাজের এক্সপিরিয়েন্স থাকে, তিনটা কম্বাইন করে হয়ে যায়। হ্যাভিং সেড দ্যাট, ল্যাঙ্গুয়েজ মিনিমাম তো থাকতে হয়, কাজের এক্সপিরিয়েন্সটা যদি নাও থাকে, রেলেভেন্ট একটা বিজনেস ডিগ্রি থাকলেও ঢোকা যায়। আমি এখানে দেখেছি রেলেভেন্ট বিজনেস না ডিগ্রি করেও প্রফেশনাল অ্যাকাউন্টিং এ ঢুকতে, দ্যাট ডাজ নট ক্রিয়েট আ হিন্ড্রেন্স। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, এই ডিগ্রিটা করে আপনি আসলে অস্ট্রেলিয়াতে কি করতে চান এটা হচ্ছে প্রশ্ন। আপনি কি আবার ফিরে যেতে চান বাংলাদেশে, এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে, নাকি এখানে থেকে যেতে চান? এখানে যদি থেকে যেতে চান, এখন অ্যাকাউন্টিং এর জন্য যে স্কিল মাইগ্রেশন পয়েন্টস রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে গেছে আগে থেকে, ইট হ্যাজ বিকাম ভেরি কম্পিটিটিভ রাইট নাও। তো কতটুকু সাউন্ড এটা হচ্ছে কোয়েশ্চেন মার্কটা থাকলো। বাট টিল ডেট যারা অ্যাকাউন্টিং এ পড়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা শেষ করেছে বা চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি করেছে, তাদের প্রসপেক্টস খুবই ভালো। বাট প্রবলেমটা হয়ে যাচ্ছে ওই পার্মানেন্ট সেটেলমেন্টটা হওয়া অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। দ্যাট ইজ নাও আ বিগ চ্যালেঞ্জ। ওকে ভাইয়া, আইটি স্কিল মাইগ্রেশনের জন্য ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? আচ্ছা, আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি আইটির কোন সেক্টরে পড়াশোনা করেছেন, ঠিক আছে? আপনি কি কম্পিউটার প্রোগ্রামার, আপনি কি সফটওয়্যার ডেভেলপার, আপনি কি হচ্ছে আইটি সাপোর্টে পড়াশোনা করেছেন? ওটা আইডেন্টিফাই করে স্কিল লিস্টের সাথে আমি রিকোয়েস্ট করব একটু মিলিয়ে নিতে, যে কনসলিডেটেড স্কিল লিস্ট থাকে ওটার সাথে দেখা, অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন border.gov.au যে ওয়েবসাইটটা আছে ওখানে চেক করে নেওয়া। এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট। নেক্সট যে স্টেপটা সাধারণত হয়, আপনার একটা ডিগ্রি থাকলে এখানে হচ্ছে এসিএস বলে, অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি, ওখান থেকে ডিগ্রিটা অ্যাসেস করাতে হয়। তো ওখানে কিছু ফিজ এবং চার্জেস দিলে ওই অ্যাসেসমেন্টটা চলে আসলে তখন আপনি বুঝতে পারেন যে আপনার যে ডিগ্রিটা আছে ওইটা যে স্কিল লিস্টে যে অকুপেশনটা আছে ওটার সাথে ফিট করছে, এবং আপনি কি এলিজিবল কিনা পিআরের জন্য। আপনার যদি এলিজিবিলিটি থাকে, এরপর যেটা করতে হয় হচ্ছে, সো ডিগ্রি অ্যাসেসমেন্ট হয়ে গেলে একটা পয়েন্ট পেলেন, আপনার ইংলিশ প্রফেশনসির জন্য একটা স্কোর থাকে। তো হাইয়েস্ট অবভিয়াসলি আইএলটিএস এর স্কোর হচ্ছে 8 এন্ড অ্যাবাভ, আর পিটিতে হচ্ছে 79 এন্ড অ্যাবাভ। প্রত্যেকটা ব্যান্ডে থাকলে আপনি 20 পয়েন্ট পেয়ে গেলেন। আপনি যদি সরাসরি পিআর নিয়ে আসতে চান, আপনার ডিগ্রিটা যদি 2 বছরের হয়, না
ডিগ্রিটা যদি অ্যাসেসড হয়ে যায় কিছু পয়েন্ট আপনি পাবেন। আপনার বয়স যদি 25 থেকে 32-এর মধ্যে হয়ে থাকে তাহলে হচ্ছে সেটার জন্য আপনি পাবেন 25 পয়েন্ট। এরকম পয়েন্টস অ্যাকিউমুলেটেড করতে থাকতে হয়। আর পয়েন্টস সাধারণত অবভিয়াসলি বেড়ে যায়, একটা অ্যাড করে হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স। কাজের এক্সপিরিয়েন্সটা ওই আপনি যখন এসিএস এ আপনার ডিগ্রিটা অ্যাসেস করাবেন, আপনার যে যদি এই ফিল্ডে আপনি 1 বছর কাজ করে থাকেন সাধারণ ডিগ্রি পাওয়ার পর সেটার জন্য 5 পয়েন্ট দিয়ে দেওয়া হয়। 3 বছর কাজ করলে হচ্ছে 10 পয়েন্ট। আর আমার মনে হয় এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আরো লম্বা পয়েন্টস এভাবে অ্যাড করতে থাকে। আর আপনার এমপ্লয়মেন্ট ডকুমেন্টস যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রেকমেন্ডেশন লেটার, পে স্লিপস এগুলো সব নিয়ে আসলে সাবস্ট্যান্সিয়েট করতে হয় শেষমেশ। এবং যখন আপনার ওই পয়েন্টস গুলো চলে আসে ওই পয়েন্টস এর আধারে আপনি অ্যাপ্লাই করেন এবং এরপর একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আসে, ওইটার বেসিসে আপনি তখন পিআর এর জন্য অ্যাপ্লাই করেন। বাট কম্পিটিটিভ প্রসেস। বাট আবারও বলছি, দেখে নেয়া যে কোন অকুপেশন গুলোতে আসলে এখন বেশি পিআর হচ্ছে, এই অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি ইন্ডিপেন্ডেন্টলিও করতে পারেন, অনেক ওয়েবসাইট আছে, অনেক ফেসবুক ফোরাম আছে, অনেক অনলাইন ফোরাম আছে, বা আপনি যদি চান কোনো একটা মাইগ্রেশন এজেন্টের সাথেও কথা বলতে পারেন। তো আমি যেটা বলি যে মাইগ্রেশন এজেন্টদের মানে ডিগ্রিটা ছাড়া একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে ওরা স্পেন্ড অল দেয়ার ডে গ্যাদারিং ইনফরমেশন। সেটা আপনি যদি এনাফ সময় দেন আপনিও করতে পারবেন। যদি আপনি খরচাটা বাঁচাতে চান আপনাকে সময় দিয়ে রিসার্চ করতে হবে। এক্স্যাক্টলি। ভাই একজন জিজ্ঞেস করছেন যে টোফেল কি অ্যাকসেপ্ট করে নাকি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি গুলো? আনফরচুনেটলি প্রশ্নটা আমার জন্য দেয়া ডিফিকাল্ট। আমি অ্যাকসেপ্ট করে কিনা জানি না, বাট পিটি আর আইএলটিএস দুটো করে আর কি। দ্যাটস হোয়াট আই নো। ওকে। শাফিন জিজ্ঞেস করছেন একজন ইকোনমিক্স স্টুডেন্টের জন্য কি রকম চান্সেস আছে ওখানে? আই থিংক জব সেক্টর। আমি নিয়ে এসেছিলাম আর কি। আমি নিজেও ইকোনমিক্স এর ছাত্র, এখনো বলতে পছন্দ করি ইকোনমিক্স এর ছাত্র। তো ইকোনমিক্স এর জন্য ইমিগ্রেশনের জন্য চান্সেস অবভিয়াসলি একটু ডিফিকাল্ট এখন। মানে আবারও স্কিল লিস্টে আমার দেখা মতে বা আমি চেনা মতে কাউকে খুব বেশি একটা দেখিনি যারা ইকোনমিক্স এর ডিগ্রি পেয়ে মাইগ্রেশন স্কিল মাইগ্রেশন নিয়েছে, অনশোর হোক মানে অস্ট্রেলিয়াতে থেকে হোক বা বাইরের থেকে আসা হোক। বাট ওইটা আপনার একাডেমিক লাইন ধরতে হবে, ঠিক আছে? আপনি এখানে এসে মাস্টার্স করবেন বা গ্রাজুয়েশন করবেন which would lead to a পিএইচডি। আপনি যদি ওই দিক থেকে আসতে পারেন, পিএইচডি অবভিয়াসলি হয়ে গেলে আপনি যদি এখানে একটা ভালো একটা পাবলিক পলিসি প্ল্যাটফর্মে হোক, সরকারে হোক বা প্রাইভেট সেক্টরে হোক, আপনি যদি কাজ করতে পারেন, ইফ ইউ আর এবল টু প্রুভ ইউরসেলফ এনাফ, সব অপরচুনিটি খোলা। বাট খুব পাথটা খুব ডিরেক্ট আর ইজি না। দ্যাটস অল আই এম সেইং। ওকে। সো ভাইয়া ফর দ্য টাইম বিং এগুলো ছিল আমাদের কাছে কোয়েশ্চেন। আমরা যদি নেক্সট পার্টে একটু আলোচনা করি যে আপনি জবে ঢোকার পর থেকে শুরু করে যদি ওখানকার যদি বলি সিটিজেন হওয়া পর্যন্ত ওই প্রসিডিউর সম্পর্কে যদি একটু ব্রিফলি বলেন যারা জানতে চায় তাদের জন্য। আমার মাস্টার শেষ হয় হচ্ছে মার্চ মাসে 2016 সালে। তো এরপর আসলে টুক করে যে কাজটা করি দেশে গিয়ে বিয়ে করে ফেলি। কাজটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে জানি না, বাট ডিগ্রি ফাইনাল পরীক্ষাটা দিয়ে টুক করে হচ্ছে I got married to my girlfriend very quickly. I had to get that done. I was told it was very important at that point in time. I also wanted to get married. নিজের ইচ্ছা তো শুধু ইচ্ছার বিরোধে তো আর বিয়ে হয়নি। তো যাই হোক, যে কারণে বিয়ের কথাটা বললাম যে ওটা was very integrally tied to আমার PR application. কারণ once you have your partner with your application, obviously দুজনকে একসাথে ভিসাটা গ্র্যান্ট করে। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করা এখানকার পার্সপেক্টিভ, যেটা অনেকেই করে। তো ফেরত গিয়ে যেটা করলাম, আইএলটিএস এর প্রিপারেশনটা নিলাম, পিটির প্রিপারেশনটা নিলাম, সব ডকুমেন্টস গ্যাদার করে। আমার তো থ্যাঙ্কফুলি তখন পর্যন্ত পয়েন্টস এত হাই ছিল না, আমার ইংলিশ স্কোর সবই চলে এসেছিল। একটা ট্র্যাকে চলছিল হচ্ছে আমার মাইগ্রেশন প্রসেসটা, ওটা একটা ট্র্যাক চলছিল। আর আরেকটা ট্র্যাকে চলছিল আমার চাকরিটা। তো চাকরি যেটা হয়েছে, আমি মাস্টার শেষ করে আই বেসিক্যালি হ্যাড টু টেক আপ ওয়ান স্টেপ হায়ার। আমার একটা মানে একটু সিনিয়র রোল নিয়ে নিতে হয়। তো মাইগ্রেশনটা আগে শেষ করে আসি, কারণ মাইগ্রেশনটা আর ক্যারিয়ারটা দুটো খুব টাইট ছিল। তো কারণ যদি মাইগ্রেশনটা না হতো, ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট ফর মি টু কন্টিনিউ ওয়ার্কিং হিয়ার। তো কাগজপত্র সব একসাথে করে অ্যাসেসমেন্টটা ওয়াজ ডান ফেয়ারলি কুইকলি। I made sure I had all my documents in place, relationship evidence থেকে শুরু করে financial evidence যেটা দরকার ছিল, experience certificates যেগুলো দরকার ছিল। I made sure everything happened in time, and the most important thing is being patient, because processing times are
মানে বেড়েই যাচ্ছে এখন পর্যন্ত, ইট ইজ ক্রুশাল দ্যাট ইউ রিমেইন পেশেন্ট। আর আরেকটা যেটা হয় হচ্ছে যে অনেকে হচ্ছে চাকরি করছে কিন্তু ওই টেম্পোরারি রেসিডেন্সের যে ভিসাটা ওটা শেষ হয়ে যায়, তারপরে যেটা হয় কি আরেকটা ডিগ্রি করতে হয়। তো আগের থেকে একটু প্রজেক্ট করে নেওয়া আছে, ঠিক আছে আমার 2 বছর টিআর আছে, এই 2 বছরের মধ্যে আমি এক্সপেক্ট করছি আমার পিআরটা চলে আসবে বা আমার সব রিকোয়ারমেন্টস আমি ফুলফিল করে নিতে পারবো। যদি না করতে পারি আমার থাকার জন্য কি করতে হবে, আমার এমপ্লয়ার কি আমাকে স্পন্সর করবে, সেটা যদি করে ভেরি গুড, আমার এমপ্লয়ার যদি আমাকে স্পন্সর না করে আমাকে কিন্তু আরেকটা স্টুডেন্ট ভিসায় যেতে হবে। তো এই প্ল্যানটা আগের থেকে করে রাখা খুব ইম্পর্টেন্ট। আমি অনেককে দেখেছি এটা নিয়ে সাফার করতে। আই নো পিপল এখন যারা হচ্ছে তাদের 3rd বা 4th ডিগ্রিতে, কারণ তারা যে 2 বছরের যে টিআর এর যে সময়টা ছিল দে ডিড নট মেক গুড ইউজ অফ ইট অ্যাট অল। সো ওই সময়টা খুব ক্রুশাল যে আপনার মাইগ্রেশন, কারণ রিমেম্বার আপনি যদি পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থেকে একটা ক্যারিয়ার চান, ইউ নিড আ পার্মানেন্ট ভিসা টু স্টে ইন অস্ট্রেলিয়া এন্ড ওয়ার্ক হিয়ার, যদি আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর না করে। তো ওই পাথটা তো একটা বললাম। ক্যারিয়ার ওয়াইজ যেটা ছিল হচ্ছে চাকরি শুরু করলাম, চাকরি করছিলাম, প্রোগ্রেশন যেগুলো হচ্ছিল, আমি যেহেতু আমি আমার সেক্টর থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যেহেতু ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর নট ফর প্রফিটে ছিলাম, নেটওয়ার্কিং প্লেড আ ভেরি বিগ রোল। I made sure that I was really networked into all the board members, আমাদের যারা যারা বোর্ডের ডিরেক্টররা ছিল তাদের নেটওয়ার্ক গুলোতে খুব ভালোভাবে ট্যাপ ইন করা, ওই নেটওয়ার্ক এক্সপ্যানশনটা করে রাখা। ফান্ড রেজিং একটা আমার একটা কাজের বড় অংশ ছিল, সো দ্যাট হেল্প মি এক্সপ্যান্ড মাই নেটওয়ার্ক, কমিউনিকেশন স্কিলস বলেন, প্রেজেন্টেশন বলেন, ওগুলো তো খুব কাজে দেয় এই কাজ এই ইয়াটা করতে গিয়ে। আর আমি আসলে অনেকটা একটু স্পেশালাইজডই হয়ে গেছিলাম নট ফর প্রফিটসে ফর অলমোস্ট 4.5 years। আমি যেটা আসলে প্রজেক্ট করিনি যে কতদিন আসলে মানে ডু আই ওয়ান্ট টু স্টে ইন দিস সেক্টর অর নট, আমি আসলে প্যাশন ফলো করি। প্রায় 4.5 বছর 5 বছর অস্ট্রেলিয়াতে ছিলাম এই সেক্টরে, এরপরে হচ্ছে আমি আবার শিফট করি। তো যেই কারণে আমি শিফটের গল্পটা আগে বলতে চাই সেটা হচ্ছে যে আগের থেকে জানা যে কোথায় যাচ্ছে ক্যারিয়ারটা। আমরা 4.5-5 বছরের পর অনেক দিনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এরপরে সেক্টর চেঞ্জ করাটা আমার জন্য অনেক সমস্যা হয়ে গিয়েছিল। বাট হ্যাভিং সেড দ্যাট এগেন আগে থেকে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে রাখা। আর আমি যেটা বলি যে অন আ ডেইলি বেসিস প্রত্যেকটা কাজকে, আমার কাজ ছিল হচ্ছে এসেনশিয়ালি ওভারসিজে কিছু প্রজেক্টস রান করা, এখানে ফান্ড রেজিং করা, আর অস্ট্রেলিয়ার যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্কটায় আমরা কাজ করি, বোর্ড রিপোর্টিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই কাজগুলো আমার কাজের অংশ ছিল। তো আই ইউজ টু মেক শিওর অন আ রেগুলার বেসিস 2 things. নাম্বার 1, আমার কাজের যে প্রত্যেকটা আউটপুট ডকুমেন্টিং দেম অন আ রেগুলার বেসিস। I think this really helps. Not only in your current job, আপনি যখন হচ্ছে কারণ এখানে হচ্ছে more often than not অস্ট্রেলিয়াতে আমি কালচারটা দেখি, it is at the end of the day KPI based, it is output based, and it is relationship based at the same time as well. So a cultural integration টা এখানে খুবই important. You have to have a balance between both. আপনি সারাদিন বসে you're achieving all your targets, but at the end of the day you're not well networked in with your colleagues, with your peers, with your superiors, with your others in the industry, it just doesn't go. So এটা অনেকে যেটা আছে একটা prejudice আছে, আচ্ছা ঠিক আছে, is networking everything? No, of course you have to know how to do the job, but remember you will only be hired to do a job because at the end of the day আপনি কোনো মানুষকেই সার্ভিস দিচ্ছেন, সেটা যে সার্ভিসই হোক। So আপনার যে human skillsটা, whether you're able to convince your peer, your colleague, your boss or your customer, this is what you get trained along the process এই এক্সারসাইজটা করে। সো ওটা চালিয়ে যেতে থাকি 4.5 বছর পর্যন্ত। আরেকটা যেটা হচ্ছে এক্সপ্লোর হয়তো করা খুব ইম্পর্টেন্ট এখানে যারা কাজ করে, সেটা হচ্ছে পাবলিক সেক্টরে জবস গুলো। তো এখানে যেটা অনেকে করে হচ্ছে মনে করে যে আচ্ছা সিটিজেনশিপ নেই বা পার্মানেন্ট রেসিডেন্ট, পাবলিক সেক্টরে কাজ হবে না। ইনকারেক্ট। কিছু জবস হয় না, ডিফেন্সে হয় না বা ফরেন অ্যাফেয়ার্সে হয় না, কারেক্ট, বাট এখানে অনেক অনেক সেক্টর আছে। এখানে হেলথ আছে, এখানে ট্রান্সপোর্ট আছে, এখানে ইউটিলিটি সার্ভিসেস আছে। আবারও it may start off from a very initial position, but ওই কাজগুলো তো অলরেডি অ্যাপ্লাই করে ঢুকে যাওয়া।
কারণ obviously a public sector job brings with it a lot more security than a commercial sector or a private sector job. তো এগুলোই, so basically just keeping at it, working through, documenting your achievements and making great relationships. Great. So I think আমরা মোটামুটি চেষ্টা করেছি এই দুটো জায়গায় কভার করার, ক্যারিয়ার এবং হচ্ছে এটার কথা বলছি আমরা পিয়ার। সো ভাইয়া আমরা শেষ করে দিব অলমোস্ট 50 মিনিটস, সো আপনার রাত হয়ে যাচ্ছে অনেক। আর রাইট, তো আমরা আসলে আর এই রিলেটেড নতুন কোনো কোয়েশ্চেন নেই। আপনি যেটা বললেন ভাইয়া যে জাস্ট লিস্ট একটা আমার সাথে শেয়ার করে দিয়েন, আমি এখানে ইয়ে করে দিব, কমেন্ট সেকশন দিয়ে দিব। হ্যাঁ, বলতে থাকো, সরি। আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে আর যদি কোনো এসেনশিয়াল কোনো লিংক থাকে বা কোনো ওয়েবসাইট থাকে যেটা থেকে বাংলাদেশ যারা যেতে চায় ওরা হেল্প পেতে পারে, তো সেটি একটা আমার সাথে শেয়ার করে দিয়েন, আমি হচ্ছে এই পোস্টের কমেন্টে পোস্ট করে দিব। অ্যাবসলিউটলি, আমি তোমাকে অলরেডি ওই লিংকটা সেন্ড করে দিয়েছি ফেসবুকে, ঠিক আছে? তুমি চেক করে দেখতে পারো। এই লিস্টটার উপরে বেস করি হচ্ছে সব কনসিডারেশনস হওয়া উচিত। যে অকুপেশনটা ফিট করে ওই অকুপেশনের এগেইনস্টে কি কি ভিসার জন্য যে কোনো একজন মানুষ এলিজিবল, তারপরে ওই ভিসাটা এক্সপ্লোর করা, ওই ভিসাটা কতটুকু গ্র্যান্ট হয়, কয় পয়েন্ট পেলে ওই ভিসাটা গ্র্যান্ট হয়, কত সময় লাগে ওই ভিসাটা গ্র্যান্ট করতে, ওই এক্সারসাইজটা করা। ওকে, গট ইট। আচ্ছা, তবে আমরা একদমই শেষের দিকে লাস্ট একটা কোয়েশ্চেন করেছে একজন যে অনলাইন কোর্স কেমন হেল্প করে। আই থিংক কি ধরনের অনলাইন কোর্স, সবই ডিপেন্ড করে কি ধরনের অনলাইন কোর্স। সব ধরনের, এখানে আমি যেটা অস্ট্রেলিয়াতে দেখি, courses probably help out a bit more than university degrees, I have to admit. ঠিক আছে, এখানে I know a lot of people who have actually not gone to universities. এখানে হচ্ছে দুটো ট্র্যাকে পড়ে, একটা হচ্ছে টার্সিয়ারি এডুকেশনে ঢুকে যায়, আর একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশনে ঢুকে। তো ভোকেশনাল এডুকেশনের যে প্রোভাইডার, সবচেয়ে বড় প্রোভাইডার হচ্ছে টেফ বলে থাকে এটাকে। তো সার্টিফিকেট 3, সার্টিফিকেট 4 কিছু কোর্সেস থাকে। তো অনেকে এগুলো করেও হচ্ছে প্রফেশন বিল্ড করে ফেলে। সো অনলাইন কোর্সেস ডেফিনেটলি হেল্প, but those have to be credible online courses. Yeah. So এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনি মনে করেন আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হয়ে থাকেন, ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্টের হচ্ছে কোর্স থাকে যেগুলো ইন্টারন্যাশনালি এক্রেডিটেড। আমি আবারও বলছি, আপনারা যারাই অনলাইন কোর্স করবেন প্লিজ চেক করে নেবেন ওই কোর্সগুলোর ইন্টারন্যাশনাল এক্রেডিটেশন আছে কিনা। ওই ইন্টারন্যাশনাল এক্রেডিটেশন থাকলে দ্যাট বিকামস আ মার্কেটেবল sort of training which you can present to your employer then. ওকে ভাই, একটা কোশ্চেন আসছে, রেসিজম প্রবলেম আই থিংক অস্ট্রেলিয়াতে আসলে সবাই প্রশ্ন করে এটা, ঠিক আছে, রেসিজম প্রবলেমটা কি না। এটা দুটোই অ্যানসার, এটা হ্যাঁ এবং না। আচ্ছা, আমি অস্ট্রেলিয়াতে 6 বছর যাবত আছি, আমার সাথে এই ইনসিডেন্টটা হয়েছে দুবার। একটা ট্রেন স্টেশনে হয়েছে এবং একটা হচ্ছে আমি তখন আমি আমার বোনের বাসায় থাকি আর কি। সো ইট ওয়াজ অ্যান এমটি রোড, কয়েকটা ছেলে পেলে গাড়ি নিয়ে হুন করছিল আমাকে। দে বেসিক্যালি খুব ব্রিফ একটা ইনসিডেন্ট ছিল, বাট আপনি ডিপেন্ড করছে আপনি কোথায় থাকছেন এবং কাদের সাথে মিশছেন। আমি সিটি বেসড, অনেক বছর আমার কাজ ছিল, ইউনিভার্সিটিতে পড়াতাম। I was heavily networked in the financial services industry, the legal industry, because আমার fundraising এর জন্য এই সেক্টরগুলো was very prominent for me, কখনো ফেস করিনি। এখন রেসিজম কিরকম, no one will come and of course মানে say anything to your face when you are working in a few sectors, but at the same time I can't promise you যে আপনি হচ্ছে একটা মানে খুব রিমোট কোন একটা রিজনাল এরিয়াতে গেলেন, you're walking into a shop, there won't be someone who perhaps does not come from the same socioeconomic background from you and won't pass on a comment. That may potentially happen, but if you're Sydney based, শহর based, but Sydney শুধু বলা ঠিক হবে না, Brisbane, Melbourne, Canberra বা Hobart বা হচ্ছে Perth based থাকেন, এই ইনসিডেন্টস গুলো obviously আরো অনেক কম হয়। Got it. But racism, as I said, should not be a primary consideration for coming to Australia. And I must say, I am very proud that I'm an Australian, not an American citizen right now. I'm very proud about it. রাইট ভাইয়া, ঠিক বলেছেন। কারণ হচ্ছে লাইক খুব রিসেন্ট টাইমে হচ্ছে আমার কাজিন জাস্ট এটা শিকার হলো, মানে 2-3 দিন আগে। নিউ ইয়র্কে থাকে, লং আইল্যান্ডে, এন্ড দেন কিছু হোয়াইট পিপল জাস্ট তারে হচ্ছে মাস্ক নিয়ে টানাটানি করছিল, ধাক্কা দিচ্ছিল। Very unfortunate. And then they said like, what? We'll give you what you deserve.
something like that. So এই টাইপের কথাবার্তা বলছিল। এবং এখানে যদি একদম হয়ও আমার সাথে না হলে আমার সামনে হয়েছে, ইস্ট ইউরোপিয়ান একটা ভদ্রলোক ট্রেনে যে আসা করছিল এবং ওই লাইনটা আসলে ওয়াজ নোন, একটু খুব ইনফেমাস একটা লাইন ছিল ওই ট্রেনের লাইনটা। একজন তাকে অ্যাটাক করছিল যে তুমি কথা বলতে পারো না ইংরেজিতে, তুমি আমার দেশে কেন এসছো। পাশে আরেকটা মহিলা এসে জাম্প রাইট ইন 1.5 থেকে 2 মিনিটের মাথায়, এবং যে অ্যাটাক গুলো করছিল তাকে মোটামুটি ধুয়ে দিল, তাকে প্রুফ করে দিল সে ওখানে থেকে যে ভাই তুমি যেভাবে তোমার অ্যানসেস্টার্সরা এইভাবে দেশে এসছে, এটা তোমার দেশ না, এটা শুধু একটা মানুষই ক্লেম করতে পারে এটা তাদের দেশ, যারা হচ্ছে এখানকার ইন্ডিজিনাস পপুলেশন। They're the only people who can claim that this is their land, they're the original owners of the land, we are all immigrants here. So আমার এক্সপেরিয়েন্সটা ওই দিক থেকে অনেক পজিটিভ ছিল, at least public places. Okay. Thank you so much ভাইয়া। any last word to the people যারা হচ্ছে যেতে চাই পড়াশোনা করতে বা হচ্ছে চাকরি করতে বা হচ্ছে থাকতে? পড়াশোনা যদি করতে চান, খুবই মানে পড়াশোনা করতে যা আসা হচ্ছে ভ্যালু ফর মানি, আমি খুবই বলি যে think about what an Australian degree will give you if you are to come back to Bangladesh or if you are to find a regional job. ঠিক আছে, বাই রিজনাল জব আই মিন আপনি যদি কাজ করতে চান হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেল্টে, সিঙ্গাপুর, ব্যাংকক, মানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওই বেল্টটাতে কাজ করতে চান, এই ডিগ্রি কতটুকুন হেল্প করবে বা বাংলাদেশে কতটুকুন হেল্প করবে। যদি পড়তে আসতে চান সেটেলমেন্টের চিন্তা নিয়ে, তাহলে খুব লজিক্যালি চিন্তা করতে হবে যে ডিগ্রিটায় পড়বো ওই ডিগ্রিটা কি অকুপেশনে আছে কিনা, কত পয়েন্টস লাগবে কোয়ালিফাই করতে। আর সরাসরি যদি চাকরি করতে আসতে চান, অ্যাজ আই সেড, কিছু কিছু প্রফেশনস তো অ্যাবসলিউটলি হয়, পার্টিকুলারলি এখন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে কিছু কিছু প্রফেশন আছে। ডু ইউর রিসার্চ ইনটু বিগ কোম্পানিজ নোয়িং হোয়াট দে হায়ার। সো কোম্পানিজ লাইক টাটা কনসাল্টিং সার্ভিসেস, পিডব্লিউসি এবং অনেকেই হচ্ছে বাইরের থেকে হায়ার করে। সো মাল্টিন্যাশনাল ফার্মস গুলোতে এক্সপ্লোর করেন যে ওদের বা আপনার যদি কেউ চেনা থাকে যে ওদের ওখানে কিভাবে ইন্টার কান্ট্রি ট্রান্সফার গুলো হচ্ছে, যে কেউ যদি হচ্ছে পিডব্লিউসি বাংলাদেশে কাজ করে তারা কি আসলে ট্রান্সফার নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারছে কিনা। তো দ্যাট ইজ আ ভেরি গুড ইন্ডিকেশন যে ওরা বাইরে থেকে মানুষ নিচ্ছে কিনা। তো ওই কনসিডারেশনটা আগে থেকে থাকা। ওকে, আই থিংক লাইক সর্ট অফ এ রিসার্চ, একটা রিসার্চ প্রজেক্ট হইতে পারে আসলে। যে এটা আসলে অস্ট্রেলিয়াতে আসাটা এখন অনেকটা রিসার্চ প্রজেক্টই হয়ে গেছে আর কি, আনফরচুনেটলি। মানে লজ গুলো এত ফ্রিকুয়েন্টলি আর তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে আর খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। So that is the only downside of migrating to Australia and coming and working here right now. So the laws are changing fast, and it's very difficult to predict what's going to happen. Yeah, got it, absolutely. Okay, so Bhaiya, thank you so much for being with me. I hope I've been able to share some information. I hope I haven't blabbered all the way through. No. It was like too much like contextual. আপনি যা বলেছেন সবগুলাই রিলেটেড ছিল। আমরা তো অনেকগুলো কোশ্চেন অ্যানসার করলাম, তো এগুলো তো আসলে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগও ছিল না। এন্ড সো যারা আমাদের সাথে ছিলেন এবং দেখেছেন, কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট কমেন্টে জানাতে পারেন। আই থিংক প্রমি ভাই উইল হেল্প মি টু অ্যান্সার। যদি কেউ নতুন করে একটু কোয়েশ্চেন করে, ভাই উইল রিচ ইউ আউট। খুব বেশি জ্বালাবো না হয়তো, বা জাস্ট যদি কোনো always a pleasure. Okay. Thank you. Okay, so thank you so much ভাইয়া again, and দর্শকরা যারা দেখছিলেন, আমাদের শো চলবে ফুল জুন মাসে হচ্ছে I will host a lot of shows almost every day, একটা করে শো থাকবে। So be with me, and আরো কি নিয়ে শো চান বা কি নিয়ে হচ্ছে কথাবার্তা বলি আমরা চান, just let us know. So thank you প্রমি ভাই again. তানিন, দর্শকদেরকে সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক অনুগ্রহ জানাচ্ছি, রিকোয়েস্ট করছি সবাই বাসায় থাকেন, সেফ থাকেন। আমরা যারা বাইরে থাকি আমরা অনেক অনেক চিন্তিত, খুবই ক্যাজুয়ালি বলছি না, আসলে জেনুইনলি আমাদের পরিবাররা সবাই থাকে, তো সিচুয়েশন আসলে এই প্যান্ডেমিকের সিচুয়েশনটা খুব এগ্রেসিভলি খারাপ হয়ে যাচ্ছে। আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করছি, দোয়া করছি, আপনারা সবাই প্লিজ সেফ থাকবেন। আমরা যদি একবার এইটা থেকে বেঁচে যেতে পারি, আমরা জীবনে অনেক রিফ্লেকশন করতে পারবো, আমরা কিভাবে নিজেদের জীবন যাত্রা লাইফস্টাইল চেঞ্জ করব, ওটাও আমরা চিন্তা করার সুযোগ থাকবে। বাট এখন ফোকাস হচ্ছে জাস্ট not getting infected. So please take care and stay safe. Yeah, same thing from me. Safe থাকেন, বাসায় থাকেন যতটুকু পারা যায়। এই যাত্রায় আমরা বেঁচে যাই, পরবর্তীতে পড়াশোনার সময় অনেক কিছু করা যাবে। Thank you, Tani. Okay, thank you. Assalamu alaikum.
আল্লাহ হাফেজ।